আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশের ধরপাকড় সত্ত্বেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভ ছড়িয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, মেক্সিকো সহ আরও ১৩ দেশে। ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহতের ঘটনায় পাল্টা জবাবে রাফায় চালানো হামলায় নিহত অন্তত ২২ জন। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড় সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ ছড়িয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, মেক্সিকো সহ আরও ১৩ দেশে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করা এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের তরফে। ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালম সীমান্ত ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহতের ঘটনায় রাফায় ২টি পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত ২২ জন। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি আটকে দিয়েছে জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কেন এমন সিদ্ধান্ত সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ন্যায্যতা, ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ মানুষের উপর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে দেশব্যাপী ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশের পর স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। পরে ছাত্রদের পদযাত্রা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে টিএসসি মোড় ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রলীগ। এই কর্মসূচিতে ছাত্রলীগের বাইরেও বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। Thank you so much for all the free people around the world. This time we'll listen to their voice and amplify their stories and stop genocide. At last, I will thank the Student League at Bangladesh for this movement. দর্শক, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, জানাবেন যে স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠায় আন্দোলনে সমর্থন জানাতে ছাত্ররা কি কি কর্মসূচি পালন করছে? হাবিবা, আসলে সকাল থেকে যে ছাত্রলীগের যে আয়োজনের বিক্ষোভ যে সমাবেশ শুরু হয়েছিল সেই সমাবেশটা এখন কিন্তু পুরা ক্যাম্পাস জুড়ে তারা সমাবেশ বিক্ষোভ মিছিল করার পরে রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থিত হয়েছে এবং এই রাজু ভাস্কর্যে যে সমাবেত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা সঙ্গে কিন্তু এই ছাত্রলীগের সাথে অংশগ্রহণ করেছে। আমরা এই ছাত্রলীগের পক্ষ থেকে যে আজকের যে আয়োজনটি ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র করার জন্য সেটি কিন্তু আজকে সকাল 11টা থেকে শুরু হয় এবং সকাল 11টা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস ঘুরে কিন্তু তারা যে এবং স্বাধীনতার কামী যারা মানুষ রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে কিন্তু এই ছাত্রলীগের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয় এবং আমরা দেখেছি যে ফিলিস্তিনি রাষ্ট্রের যে শিক্ষার্থীরা রয়েছে বাংলাদেশে তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এখন কিন্তু এই সমাবেত প্রোগ্রাম এবং মিছিল শেষ করে তারা কিন্তু এখন সমাবেত হয়েছে টিএসসি চত্বরে এবং টিএসসি চত্বরে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় বিভিন্ন ইউনিটের নেতারা কর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং রাজধানী ঢাকার আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। সবচেয়ে
যে বিষয়টি আপনাকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে দাবিটি জানানো হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় স্বাধীন রাষ্ট্রের পক্ষে ছিল এবং শোষিত মানুষের পক্ষে ছিল। আজকেও তারা কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের দাবিতে কিন্তু অন্যান্য কান্ট্রির অর্থাৎ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু বাংলাদেশে কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশটি করছেন। এবং ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক এবং সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে আগামী দিন থেকেও ধারাবাহিকভাবে এই স্বাধীনতা রাষ্ট্রের জন্য যা যা করা দরকার ছাত্রলীগের পক্ষ থেকে করা হবে। এবং তারা আরেকটি সত্যতা আমাদেরকে দিয়েছেন, আজকে যে সমবেত হয়েছে ছাত্র শিক্ষার্থীরা সেটা আরো বেশি জোরদার করার জন্য সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সাথে নিয়ে তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম নিয়ে তারা হাজির হবেন এবং তারা একটা কর্মসূচি দিবেন, অর্থাৎ আগামীতেও যাতে যতদিন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এই ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সবসময় পাশে থাকবে এবং আগামীতেও তারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের অধিকার আদায় করার জন্য পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পিরোজপুরে পতাকা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পথযাত্রা করেন। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। এছাড়া ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানান তারা। অন্যদিকে একই দাবিতে পতাকা মিছিল ও পদযাত্রা পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগও। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ। প্রতীক বরাদ্দের পরপরই ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়ায় প্রার্থীরা। তবে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিভিন্ন প্রার্থীদের। অন্যদিকে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। প্রতিটি এলাকা ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে ছুটছেন প্রার্থীরা। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন প্রার্থী। তীব্র গরম এড়াতে রাতে প্রচারে বের হচ্ছেন তারা। এদিকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য কার্যকরী সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার। আমরা চাই যে অত্যন্ত শৃঙ্খলার সাথে শান্ত পরিবেশে মানুষ ভোট দেবে। যদি কোনো ব্যক্তি বা দুষ্ট চরিত্রের কোনো লোক যদি এখানে পরিবেশ যদি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যথেষ্ট তৎপর আছে। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন 4 জন প্রার্থী। উন্নয়নের নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে তাদের প্রচার। আমাদের প্রচারণায় কোনো রকমের বাধা বিপত্তি নেই। ঠিক আছে, প্রশাসন সর্বোচ্চ লেভেল প্লেইং ফিল্ড অবস্থানে এখন পর্যন্ত বজায় রাখতে পেরেছে। আমি আসলে উপজেলার 8টা ইউনিয়নে যাচ্ছি নির্বাচনের প্রচারণায়, তো মানুষ আমাকে সাদরে গ্রহণ করছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন 11 জন প্রার্থী। যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেওয়ার আশা ভোটারদের। আমি পুরা উপজেলাতে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যে ভালো সুন্দর চালাইতে পারবে এবং যে সুন্দর ছেলে সরাইলকে একটা দূষণমুক্ত করতে পারবে তাকে সরাইলের জনগণ নির্বাচিত করবে। এদিকে পঞ্চগড়ে তেতুলিয়া সদর ও আটোয়ারি উপজেলায় আওয়ামী লীগের পাশাপাশি অংশ নিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। প্রচারে বাধা দেওয়া সহ পাল্টাপাল্টি অভিযোগ দু দলের মধ্যেই। কোনো ধরনের কারচুপি আশ্রয় কেউ না নেয় তাহলে আমি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যে আমি বিপুল ভোটে জয়লাভ করব। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে 8 মে। মৌসুমী রহমান, RTV। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেক প্রার্থীর সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। অনেক ক্ষেত্রে তা সংসদ সদস্যদেরকেও ছাড়িয়ে গেছে। 5 বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ 33.19%। 10 বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ 18,200
3.3%। টিআইবির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ ও ফলাফল নিয়ে সংস্থাটির ডাকা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার খায়রুজ্জামান বলেন, হলফনামায় যাদের হাজার গুণ সম্পদ বাড়ার তথ্য দিয়েছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। মূলধারার যারা সুস্থ রাজনীতির ধারক তাদেরকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ করছে, যার ফলে যেটা হয় যে দুটা জিনিস হয়। এটা হচ্ছে নির্বাচনকে বিনিয়োগ হিসাবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো। এটা হচ্ছে যে স্বাভাবিক একটা ধারা। রাজনৈতিক দলগুলোর নিজেদেরই আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত এবং উত্তর খোঁজা উচিত যে আসলে কি রাজনীতির অর্থ এটা কি নাকি অন্য কিছু, আমাদের যে দেশে যেটা হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ। দর্শক, গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। মামুন জানাবেন যে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার কেমন চলছে, কেমন দেখছেন? ধন্যবাদ হাবিবা। আপনি জানেন গোপালগঞ্জে 5টি উপজেলা রয়েছে। এই 5টি উপজেলার 3টি উপজেলাতে আগামী 8ই মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই শেষ মুহূর্তের প্রচারণায় আজ ব্যস্ত রয়েছেন সকল প্রার্থীরাই। আমি যদি সংক্ষেপে আপনাকে একটু 3টি উপজেলার পরিসংখ্যান বলি, সেটা হলো গোপালগঞ্জ সদরের বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি নির্বাচন করছেন না। তারপরেও গোপালগঞ্জে 8 জন প্রার্থী রয়েছেন। এই 8 জন প্রার্থীর মাঠঘাট খুব চষে বেড়াচ্ছেন। এখানে খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন এখানকার যারা ভোটার রয়েছেন তারা। এছাড়া এই গোপালগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলে মোট 8 জন প্রার্থী রয়েছেন। তারাও মাঠঘাট খুব চষে বেড়াচ্ছেন। তারা ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন তাদের মার্কায় ভোট নেওয়ার জন্য। আর টুঙ্গিপাড়া উপজেলাতে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহূর্তে এসে একজন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করেছেন। এখন সেখানে প্রার্থী রয়েছেন 2 জন। তো এই 2 জনের মতো টুঙ্গিপাড়াতে খুবই তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানকার যারা ভোটার রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছেন, তারাও বলেছেন যে এই উপজেলাতে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই টুঙ্গিপাড়াতে মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী রয়েছেন 13 জন। আর কুটালীপাড়াতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বর্তমান যিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান তিনি রয়েছেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন, আর একজন রয়েছেন প্রার্থী যিনি এর আগেও নির্বাচন করেছেন। তো সব মিলে আমি সেখানেও খবর নিয়েছি, আমি যেটা আলোচনা করে জেনেছি যে কুটালীপাড়াতেও খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8ই মে। আর কুটালীপাড়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। ধন্যবাদ। রাজশাহী ও খুলনা ছাড়া বাকি 6 বিভাগেই স্বস্তির বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী, ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি। আগামীকাল সকাল 6টার মধ্যে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ভোর 6টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এদিকে সিলেটে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। ঝড়ের কবলে পড়ে ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কয়েক জেলায়। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। মাসব্যাপী তীব্র তাপপ্রবাহের পর শুরু হলো স্বস্তির বৃষ্টি। দেশের প্রায় সব এলাকাতেই হয়েছে বৃষ্টিপাত। কেবল বৃষ্টির ছোঁয়া পায়নি রাজশাহী ও খুলনা বিভাগ। স্বস্তির বৃষ্টি আবার কোথাও কোথাও দুর্ভোগ সৃষ্টি করেছে ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি আর কাল বৈশাখী ঝড় হয়ে তার ও খুঁটির ক্ষতি হয়ে ঘটেছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। গাজীপুরের মতো অনেক জায়গায় গাছপালা উপড়ে কিংবা ভেঙে বাধাগ্রস্ত হয়েছে চলাচল। কোথাও কোথাও ঘরবাড়ির ক্ষতি হয়েছে ব্যাপক হারে। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে শহর এলাকায়। বজ্রপাতে সিলেটের কানাইঘাটের দর্পনগরে মাহাতাব নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে গরু চড়াতে গিয়ে তার মৃত্যু ঘটে। রোববার ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 124 মিলিমিটার, ঢাকায় যা 36 মিলিমিটার। রাজধানীতে 56 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
যেসব এলাকায় বৃষ্টি হয়নি সেসব এলাকা সহ দেশ জুড়ে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 12 মে পর্যন্ত। আজ আমাদের 24 ঘন্টা যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু আজ আমাদের বৃষ্টিপাতের রেকর্ড করার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়। এবং চলমান যে তাপ প্রবাহ, সেই প্রবাহ প্রশমিত হয়ে যাবে। আজ থেকে মোটামুটি আমরা আশা করছি 8টি বিভাগে মোটামুটি আমরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয়, বজ্রপাতের শক্তি অনেক বেশি উল্লেখ করে আবহাওয়া অফিস জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জনগণের জানমালের রক্ষার জন্য আমরা বলবো এই সময় কিন্তু বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় না। এই সময় কালবৈশাখীর যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। সেই বৃষ্টিপাত কিন্তু হয়তো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। সেই জন্য এই বৃষ্টিপাত যখন শুরু হবে, আকাশে যখন কালো মেঘ থাকবে, বজ্রপাত যখন হতে থাকবে, বিদ্যুৎ যখন চমকাতে থাকবে, তখন মানুষজন যাতে তার জানমাল এবং নিজেরা যাতে নিরাপদ রাস্তায় থাকে, সেই জন্য আমরা পরামর্শ দেব। 15 মে পর্যন্ত তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এরপর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম জানাবেন যে সিলেটে ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কি ধরনের পরিস্থিতি দেখছেন সেখানে? ধন্যবাদ হাবিবা। যেমনটা বলছিলেন, আসলে সারা দেশে যখন বৃষ্টির জন্য হাহাকার ছিল, তখন সিলেটে কিন্তু গত 15 দিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছিল। তবে আবহাওয়া অফিস যেটা জানিয়েছিল যে এই মাসের শুরুর দিক থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হওয়ার একটা আশঙ্কা আছে এবং এ কারণে বলা হয়েছিল যে যারা বড় কৃষক, যারা বড় ধানের ফসল করেন, তারা কিন্তু যাতে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তাদের ধান কেটে ফেলেন। এবং সিলেটের কিন্তু 80% ধান কাটা হয়ে গিয়েছে এবং আজকে সকাল থেকে এবং গতকাল থেকে আসলে মূলত খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এবং সিলেটে যেটা আবহাওয়া অফিস জানিয়েছে, আজকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এটা ইতিমধ্যে অনেকেই অবগত হয়ে গেছেন যে সিলেটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এখানকার জনজীবনে কিন্তু বেশ স্থবিরতা নেমে এসেছে, কারণ সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেটা বেশ ভারী বৃষ্টিপাত ছিল এবং বজ্রপাত আসলে এত জোরে শব্দ হয়ে পড়েছে এবং পাশাপাশি মানুষ কিন্তু ঘুমের মধ্যে বেশ একটা আতঙ্কের মধ্যে ছিলেন। সব মিলিয়ে বৃষ্টির জন্য অন্যান্য এলাকাতে হাহাকার হলেও সিলেটে টানা বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেই বৃষ্টিপাত যখন বজ্রপাতে রূপ নিয়েছে তখন কিন্তু সেটা কিন্তু আসলে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এখানে ভারী বৃষ্টিপাত চলছে, এখনো আকাশ মেঘলা এবং বৃষ্টিপাত চলবে আগামী 2 দিন পর্যন্ত, সেটাই জানিয়েছে আবহাওয়া অফিস। হাবিবা, এটাই ছিল সিলেট থেকে বৃষ্টিপাতের আমার কাছে থাকা সর্বশেষ খবর। ধন্যবাদ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশে প্রবেশ করছে ভারতীয় পেঁয়াজ, তবুও তুলনামূলকভাবে কমেনি পেঁয়াজের দাম। রাজধানীর কারণ বাজারে পাইকারি আড়তে দেখা যায় জাত ভেদে দেশি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, আর খুচরায় বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী দেশের পেঁয়াজ দেশের বাজারে বৈধভাবে আসা শুরু করলেও দামে তেমন প্রভাব পড়বে না, কিন্তু সহনশীল পর্যায়ে না পৌঁছার কারণ হিসেবে অতি মুনাফাকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। হিলির খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 60 টাকা দরে, যা গতকাল বিক্রি হয়েছিল 70 টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ায় মোকামে পেঁয়াজের দাম কমেছে। এদিকে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিতর্কিত গোল্ডেন রাইস ধান এবং বিটি বেগুন চাষাবাদের আগে এর ক্ষতিকর দিক বিবেচনা করার দাবি জানিয়েছে উদিগিন বেলা নয়া কৃষি আন্দোলন, নাগরিক উদ্যোগ, জিএম বিরোধী মোর্চা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সব কথা তুলে ধরা হয়। বিভিন্ন দেশে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে পরিষ্কার তথ্য থাকা সত্ত্বেও বাংলাদেশে এই দুটি চাষের অনুমতি দেওয়া ঠিক হয়নি বলে দাবি করেছেন বেলার নির্বাহী সভাপতি সৈয়দা রেজন হাসান। দেশের কৃষি ক্ষেত্রে ক্ষতিকারক যে কোনো পণ্য উৎপাদন থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। স্ট্রবেরি না, এটা আমাদের ধান। যেহেতু এটা ধানের বিষয়, যেহেতু এটা বেগুনের বিষয়, আমরা গত 3 দিনে এই রুমে যারা আছি তাদের মধ্যে প্রত্যেকেই তো ভাত খেয়েছি।
তাদের মধ্যে 3 দিনের মধ্যে নিশ্চয়ই আমরা বেগুন খেয়েছি, একবার না একবার হলেও 3 দিনের মধ্যে আমাদের বেগুন খাওয়া পড়েছে। তো এই জিনিসগুলো যদি জেনেটিক্যালি মডিফাইড হয় তাহলে আপনি নেবেন কি নেবেন না, এটার ব্যাপারে বাংলাদেশের কৃষকের কি অভিমত, তাদেরকে আদৌ জিজ্ঞেস করা হয়েছে কিনা। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, কিছু নিতে নয় দেওয়ার জন্য এই সেনবাগে এসেছেন তিনি। রোববার নোয়াখালী সেনবাগ পৌরসভার নবনির্মিত অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে 8ম উপজেলা স্কাউটস সমাবেশে বক্তব্য দেন তিনি। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নেতাকর্মীর উপস্থিতিতে নোয়াখালীর সেনবাগ পৌরসভার নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মোর্শেদ আলম বলেন, পৌরসভায় যেসব সমস্যা আছে তা সমাধান করতে একজন যোগ্য লোক প্রয়োজন, যে মানুষকে দিতে চায়, মানুষের জন্য কাজ করার মানসিকতা আছে। আপনাদের গ্রামে দিতে আসছি, আমি সেনবাগ থেকে নিতে আসছি। এটা আমি যেদিন এমপি হয়ে আসছি সেদিন এই কথাটা আমি বলেছি। আর আমি কাজের মূল্যায়ন করি, যিনি কাজ করেন, কাজ ভালো করেন, সে আমার কাছে পুরস্কৃত। পরে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে 8ম উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম। এ সময় স্কাউট থেকে শিক্ষা নিয়ে জীবন করার পরামর্শ দেন তিনি। এটা তোমাদেরকে লেখাপড়ার সাথে সাথে তোমাদের জীবনটাকে একটা সুশৃঙ্খল নিয়ে আসে, এবং বাস্তব জীবনে তোমরা যখন লেখাপড়া শেষ করে বাস্তব জীবনে চলে যাবা, তখন তোমাদের এই স্মৃতিগুলি মনে পড়বে, এবং এই যে তোমরা শিক্ষাগুলি কষ্ট যেগুলি গ্রহণ করেছো এগুলি তোমার জীবনে তখন কাজে লাগবে। এদিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পীর আনিস মোহাম্মদ ভুইয়া সাহেবের জামে মসজিদ উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম এমপি। এ সময় মসজিদের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ, সহকারী ভূমি কমিশনার মোজাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, RTV। 2 যুগ ধরে দেয়াল টপকে বাইরে যাতায়াত করে কুমিল্লার দেবিদারের 8টি পরিবার। বাড়ির চারদিকে 6 ফুট উঁচু দেয়াল টপকে পারাপার করতে হচ্ছে মুক্তিযোদ্ধা সহ এই পরিবারগুলোকে। বাইরে যাতায়াত, হাটবাজার, এমনকি মৃতদেহ দাফন সহ সবকিছুই করতে হয় দেয়াল টপকে। অনেকটা গৃহবন্দির মতোই জীবনযাপন করছেন তারা। যদিও রাস্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পৌরসভা মেয়র। কুমিল্লা থেকে আবুল খায়েরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে বসবাস 8টি পরিবারের। হাসপাতালের ভেতর দিয়ে ছিল তাদের চলার পথ, কিন্তু 24 বছর আগে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করলে গৃহবন্দী হয়ে পড়ে এসব পরিবার। পরে জেলা সিভিল সার্জন থেকে লিখিত অনুমতি নিয়ে বালুর বস্তার উপর মই লাগিয়ে দেয়াল টপকে যাতায়াত করতেন তারা। বিয়ে, যে কোনো অনুষ্ঠান, এমনকি মানুষ মারা গেলেও লাশের খাটিয়া নিয়ে দেয়াল টপকে যেতে হয় তাদের। সম্প্রতি সেই সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ সেখানে উঁচু প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে কারাগারের মতোই বন্দী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 8টা পরিবার আছে, সবার এরকম চলাফেরা খুব কষ্ট। আমরা চিড়িয়াখানার মতনই বন্দী অবস্থায় আছি। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, লেখাপড়া করতে পারে না, খুব কষ্ট করে আওয়া যাওয়া করতেছে। আমরা যে বাজার করব, নামাজ পড়ব, রোজা রাখবো, এইসবের জন্য আমরা চলাচলের জন্য কোনো রাস্তা পাচ্ছি না। দেয়ালে বন্দী বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মৃধার পরিবারও দেয়াল টপকে আসা যাওয়ায় কষ্ট হচ্ছে তার মতো বয়স্কদের। এতে দুর্ভোগ নিয়ে জীবনযাপন করছেন তারা। কেউ তো চিন্তা করলেন না এইটা যে তারা কিভাবে এদিক দিয়ে আসা যাওয়া করবে। এখন নতুন আসার পরে আমাদের এই বন্ধ করে দিছে। বিকল্প হিসেবে আমাদের একটা গেটের ব্যবস্থা করে দিলে আমরা এই মানবতর জীবন থেকে মুক্তি পেতে পারি। তবে চলাচলের রাস্তা করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। কোন দিক দিয়ে তাদেরকে আসলে বের করা যায় এ লক্ষ্যে আমাদের পৌরসভা থেকে আমরা একটি টিম করে পাঠিয়েছি। আমরা অবশ্যই পৌরসভার এই 9টি পরিবারের চলাচলের জন্য রাস্তা করে দেব। 2 যুগ ধরে গৃহবন্দী পরিবারগুলোকে মুক্ত করতে দ্রুতই উদ্যোগ নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV। আঞ্চলিক লাইফ লাইনে পরিণত হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার চট্টগ্রাম বন্দরের 137তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, 15 বছরে চট্টগ্রাম বন্দর অভাবনীয় সফলতা অর্জন করেছে।
বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বে ওয়ান জাহাজে 4 দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইফুল মাহমুদের তথ্য ও ইমু খানের ছবিতে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। চট্টগ্রাম বন্দরের 137তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বে ওয়ান জাহাজে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা করে কর্ণফুলী নদীর মোহনা হয়ে আবার বন্দরে ফিরে আসে। দিনভর ছিল উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজন। আয়োজনের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম, আরটিভির সিও সৈয়দ আশিক রহমান সহ বিশিষ্ট সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। গত বছর শুধু চট্টগ্রাম বন্দর এককভাবে $100 বিলিয়ন উপরে আপনার এক্সপোর্ট আর ইম্পোর্ট কার্গো আমরা হ্যান্ডেল করেছি, অত্যন্ত সাকসেসফুলি করেছি। আমাদের যে ক্যাপাসিটি আছে তারও বাইরে গিয়ে আরও 30% অ্যাবাভ গিয়ে আমরা কাজ করেছি। প্রতি বছর আমাদের প্রবৃদ্ধি আগাচ্ছে, বাড়ছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, বন্দরের অভাবনীয় সফলতার কারণে বিভিন্ন দেশ ও বিনিয়োগকারীরা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। এখন চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের লাইফলাইন না, চট্টগ্রাম বন্দর আগামী দিনে এই আঞ্চলিক যে ভূখণ্ড আছে তার লাইফলাইন হতে যাচ্ছে। রেড সি গেটওয়ে এসেছে, ডিপি ওয়ার্ল্ড, পিএসএস সিঙ্গাপুর, মার্কস লাইন, এমএসসি, এই যে এতগুলো বিশ্বের বড় বড় শিপিং লাইন বা টার্মিনাল অপারেটর আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। বৈশ্বিক প্রতিকূল পরিবেশের কারণে 2024 সালের মধ্যে বন্দরের বে টার্মিনালের কাজ শেষ করার লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি। দ্রুত কাজ শুরু করে তা শেষ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুলে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78 জনে। এখনও নিখোঁজ রয়েছে 105 জন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। চলমান বন্যায় বাস্তুচ্যুত হয়েছে 1,15,000-এরও বেশি মানুষ। বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একে যুদ্ধ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন স্থানীয় গভর্নর এডুয়ার্ডো লেইট। কেন্দ্রীয় সরকারের তরফে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অঞ্চল পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি20তে সফরকারী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 4টায়। প্রথম 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ভারতীয় নারীরা। এবার টানা চতুর্থ জয়ে চোখ হরমনপ্রীত রেণুকা সিংহদের। বিপরীতে আপন মাঠে নিজেদের মেলে ধরতে না পারার আক্ষেপ লাল সবুজের নারীদের। অথচ বিশ্বকাপ মাথায় রেখে টি20র ছন্দে ধাতস্থ হবার মিশনে জ্যোতি মুর্শিদারা। মাঠে সাহসী ক্রিকেটের অবাধ বোধ করছেন খোদ টাইগার্সরা। সম্মান রক্ষায় তবুও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।